বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনী ময়দানে দুটি ইসলামী দলকে প্রথম দর্শনে বেশ নিরীহ মনে হয়, কিন্তু তারাই আবার কওমি মাদ্রাসা কেন্দ্রিক ইসলামপন্থী রাজনীতির বিশাল দুটি শক্তি। বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কথা। যুগ যুগ ধরে যে আলেম সমাজ নিজেদের একই আদর্শিক ছায়াতলে দাবি করে এসেছে, রাজনীতির ময়দানে নামলেই সেই ঐক্যের দেয়ালে কেন যেন একের পর এক বড় রকমের ফাটল সৃষ্টি হয়। সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি যে নজিরবিহীন স্তরে পৌঁছেছে তা স্রেফ কোনো সাধারণ কথার লড়াই নয়। এটি মূলত ক্ষমতার হিসাব, জুলাই গণ অভ্যুত্থানে কৃতিত্বের দাবি এবং বিগত ১৬ বছরে হাসিনা সরকারের আমলে কে কার চেয়ে বেশি দালালি করেছে বা কে কতটা মাজলুম ছিল তা প্রমাণের যেন এক মহাযুদ্ধ। ২০২৬ সালের ৫ আগস্ট বরিশালে জুলাই গণ অভ্যুত্থান দিবসের এক অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম এক বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি দাবি করেন, গণ অভ্যুত্থানের কঠিন দিনে বিএনপি বা জামায়াতের মতো বড় দলের শীর্ষ নেতাদের মাঠে পাওয়া যায়নি, বরং ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাই নিজেদের জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, অন্যদের হয়তো পালানোর বা বাঁচার রাস্তা ছিল, কিন্তু হাত পাখার কর্মীদের সামনে লড়াই করা ছাড়া আর কোনো পথে ছিল না। ঠিক এর কয়েক ঘন্টার মাথায় গভীর রাতে ফেসবুকে হাজির হয় এর পাল্টা কিন্তু অত্যন্ত কঠোর জবাব। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সরাসরি কোনো নাম উল্লেখ না করে লেখেন, গণ অভ্যুত্থানের উত্তাল দিনে যারা রাজনৈতিক বুদ্ধি না খাটিয়ে সরাসরি রাজপথে নেমেছিল, সেটা ছিল একটা কৌশলগত ভুল। আর সবচেয়ে মারাত্মক ইঙ্গিত ছিল তার পরের বাক্যে। তিনি দাবি করেন, তৎকালীন সরকারের আমলে যারা কখনোই সত্যিকারের বিরোধী দল হিসেবে নিপীড়িত হয়নি, বরং আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বা পাতানোর নির্বাচনকে বৈধতা দিতে সহযোগিতা করে এসেছে, তাদের আবার কিসের ভয়? তারা তো নিরাপদই ছিল। ফেসবুকে মাওলানা মামুনুল হকের এমন পোস্টের পরে সোশ্যাল মিডিয়া মুহূর্তের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, হাত পাখা আর রিকশা। দুই শিবিরের সমর্থকরা বিভিন্ন পোস্ট এবং নথিপত্র নিয়ে একে অপরের অতীত ইতিহাস এবং দালালির ফিরিস্তি উন্মোচন করতে মাঠে নেমে পড়ে। চরমনাই সমর্থকরা মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে একটার পর একটা পুরনো স্ক্যান্ডাল ও রাজনৈতিক ভুলের ফাইল খুলতে থাকে। অন্যদিকে মাওলানা মামুনুল হকের সমর্থকরাও হাত পাখার বিরুদ্ধে হাসিনার ১৬ বছরের শাসনের গোপন সহযোগী হওয়ার যাবতীয় তথ্য প্রমাণ সামনে এনে হাজির করতে থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস, এই দুই দলের ইতিহাস ও একে অপরের প্রতি বিষোদ্গার বোঝার জন্য আমাদের ধাপে ধাপে দুই পক্ষেরই উত্থাপিত অভিযোগ এবং সেগুলোর পেছনের বাস্তব সত্য বিশ্লেষণ করতে হবে। প্রথমে আসা যাক চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে প্রতিপক্ষের তোলা অভিযোগগুলোর বিষয়ে। সমালোচক ও প্রতিপক্ষ ইসলামী দলগুলোর সবচেয়ে বড় অভিযোগ হলো ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার টানা ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে যখন জামায়াতে ইসলামী, বিএনপি এমনকি খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের দিনের পর দিন জেল খাটতে হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে বা গুম খুন করা হয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে নির্বিঘ্নে সারা দেশে বিশাল বিশাল মহাসমাবেশ আর রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেল। তাদের বিরুদ্ধে অন্যতম অভিযোগ হলো ২০১৪ সালের নির্বাচন বিএনপি জামাত বয়কট করলেও ২০১৮ সালের রাতের ভোটের বিতর্কিত নির্বাচনে ইসলামী আন্দোলন ২ শতাধিক আসনে প্রার্থী দিয়ে শেখ হাসিনার পাতানোর নির্বাচনকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে একটা বৈধতার রূপ দেওয়ার সুযোগ করে দিয়েছিল। জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত নানা অভিযোগ ও সমালোচকদের দাবি অনুযায়ী চরমনাই পীর ও তার দল সরকারের বিরুদ্ধে মাঝে মাঝে গরম বক্তব্য দিলেও আদতে তারা আওয়ামী লীগের জন্য একটি নিরাপদ বিরোধী দল হিসেবে কাজ করেছে। এমনকি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও যখন প্রধান প্রধান ইসলামপন্থী দলগুলোর মধ্যে এক প্ল্যাটফর্মে আসার ব্যাপক ঐক্যের প্রচেষ্টা তৈরি হয়, তখন ইসলামী আন্দোলন শেষ মুহূর্তে সেই জোট ভেঙে দিয়ে একা হয়ে যায়। সমালোচকদের দাবি, ইসলামী আন্দোলন কখনোই ইসলামপন্থীদের ঐক্য বজায় রাখতে পারেনি। তারা প্রতিটি নাজুক মুহূর্তে ঐক্য ভেঙে প্রতিপক্ষকে রাজনৈতিক সুবিধা করে দিয়েছে। কিন্তু এই অভিযোগের বিপরীতে ইসলামী আন্দোলন সমর্থকদের পাল্টা যুক্তি হলো, চরমনাই পীর বা ইসলামী আন্দোলন কখনোই সরকারের সঙ্গে কোনো চুক্তিতে যায়নি। ২০১৮ সালের নির্বাচনে তারা প্রার্থী দিয়েছিল নিজেদের সাংগঠনিক ভিত্তি প্রমাণের জন্য, শেখ হাসিনাকে সহায়তা করতে নয়। তারা মনে করিয়ে দেন, চরমনাই পীর বহুবার প্রকাশ্যে রাজপথে দাঁড়িয়ে
শেখ হাসিনাকে ফ্যাসিবাদী সরকার এবং তৎকালীন নির্বাচন কমিশনারকে মেরুদণ্ডহীন বলে সরাসরি কটাক্ষ করেছেন। তাদের দাবি, জুলাইয়ের উত্তাল দিনগুলোতে যখন বড় বড় রাজনৈতিক নেতারা নিরাপদ দূরত্ব বজায় রাখছিলেন, তখন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাই জীবনের মায়া ত্যাগ করে ঢাকার রাজপথ দখল করেছিল। তাদের রক্তের উপর দাঁড়িয়েই আজ অনেকে মুক্ত আকাশে বড় বড় কথা বলছেন। অন্যদিকে মাওলানা মামুনুল হক এবং তার দল বাংলাদেশ খেলাফত মজলিসের বিরুদ্ধে ইসলামী আন্দোলনপন্থীদেরও অভিযোগের ফিরিস্তি কম নয়। তারা অভিযোগ করেন, 2006 সালে আওয়ামী লীগের সঙ্গে লিখিত চুক্তি করে জোটে গিয়েছিল বাংলাদেশ খেলাফত মজলিস, যার নেতৃত্বে ছিলেন মাওলানা মামুনুল হকের পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। আবার 2018 সালে যখন কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্স সমমান দেওয়া হলো, তখন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছিল বিতর্কিত শুকরানা মাহফিল, যেখানে শেখ হাসিনাকে কওমি জননী উপাধিতেও ভূষিত করা হয়েছিল। সেই মাহফিল আয়োজনে মুখ্য ভূমিকায় ছিলেন মাওলানা মামুনুল হকের আপন বড় ভাই মাওলানা মাহফুজুল হক। অভিযোগকারীদের প্রশ্ন, শাপলা চত্বরের শত শত শহীদের রক্ত শুকানোর আগেই কিভাবে তারা শেখ হাসিনার শুকরিয়া জ্ঞাপন করে কওমি আলেমদের আবেগকে বিক্রি করে দিতে পারলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সবচেয়ে তোলপাড় সৃষ্টি করা অভিযোগের ঘটনাটি ঘটেছিল 2021 সালে, যার নাম ছিল রিসোর্ট কাণ্ড। 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টের 501 নম্বর কক্ষে মাওলানা মামুনুল হককে এক নারী সহ পাওয়া যায়। তখন ব্যাপক বিতর্ক হয় যে ওই নারী তার স্ত্রী কিনা, নাকি এটি সাময়িক চুক্তিভিত্তিক কোনো বিয়ে। এই ঘটনার জেরে পরবর্তীতে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয় এবং দীর্ঘদিন তিনি কারাবন্দী থাকেন। সমালোচকরা এই ঘটনাকে নৈতিক অধঃপতন হিসেবে চিত্রায়িত করে দাবি করেন, হাজার হাজার কওমি শিক্ষার্থীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরুদ্ধে রাজপথে নামিয়ে দিয়ে রক্ত ঝরানো হলো, আর তার পরপরই সেই রক্তের উপর দাঁড়িয়ে উনি রিসোর্টে গিয়ে সময় কাটাচ্ছিলেন। এমনকি এই ঘটনার জেরে 2021 সালের জুন মাসে আল্লামা জুনায়েদ বাবুনগরীর গঠিত হেফাজতের নতুন কমিটি থেকেও মাওলানা মামুনুল হককে বাদ দেওয়া হয়। সম্প্রতি 2026 সালের জুনে বিএনপির এক সংসদ সদস্য জাতীয় সংসদে এই ঘটনা আবার তুলে আনেন, যার প্রেক্ষিতে মাওলানা মামুনুল হক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ এক ব্যাখ্যা দেন। তিনি জানান, সেই নারী জান্নাতারা ঝর্ণা ছিলেন তার শরীয়ত সম্মত দ্বিতীয় বিয়ে, কোনো অবৈধ বা চুক্তিবদ্ধ সম্পর্ক এটি ছিল না। 2019 থেকে 2025 সাল পর্যন্ত দীর্ঘ 6 বছর তাদের সেই বিবাহ টিকে ছিল এবং পরে সমঝোতার মাধ্যমে বিচ্ছেদ হয়েছে। তার দাবি, এটি ছিল রাষ্ট্রযন্ত্র এবং পুলিশের প্রত্যক্ষ সহায়তায় সাজানো একটি ভয়ঙ্কর নাটক এবং রাজনৈতিক চরিত্র হরণের ষড়যন্ত্র। মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ তোলা হয়। জুলাই আন্দোলন চলাকালে আগস্টের 2-3 তারিখে তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় গিয়ে জুলাই আন্দোলনের উত্তাল সময়ে বৈঠক ও মোনাজাত করেছেন। এর দ্বারা সমালোচকদের কেউ কেউ আওয়ামী লীগের সাথে তার দহরম মহরমের প্রমাণ বের করার চেষ্টা করেন। তবে গণমাধ্যমের তথ্য বলছে বৈঠকের ওই তারিখ 2, 3 বা 4 আগস্ট নয়, বরং 24 জুলাই। মাওলানা মামুনুল হক পক্ষের দাবি, ওই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোর্স পাঠিয়ে জোর করে মামুনুল হককে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসতেও অস্বীকৃতি জানিয়েছিলেন এবং কোনো ধরনের আনুগত্য প্রকাশ করেননি। উল্টো 2 আগস্টেই তিনি প্রকাশ্যে আন্দোলনের পক্ষে শহীদদের রক্ত দিয়ে রাজপথে নামার হুঙ্কার দিয়েছিলেন। মাওলানা মামুনুল হক সমর্থকদের মূল যুক্তি হলো, যেই ব্যক্তি হাসিনার শাসনামলে ভারতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে টানা 3 বছর জেল খেটেছেন, যার বিরুদ্ধে ডজন ডজন মামলা দেওয়া হয়েছিল, যার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন ধ্বংস করার জন্য পুরো রাষ্ট্রযন্ত্র নেমে পড়েছিল, তাকে আওয়ামী লীগের সঙ্গী বলা কেবল রাজনৈতিক দৈন্যতা নয়, বরং একজন সত্যিকার মাজলুমের ত্যাগকে অপমান করার শামিল। ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের পরস্পর এই রাজনৈতিক সম্পর্ক শুধু যে ইদানিং বিপরীতমুখী তা নয়, বরং শুরু থেকেই তাদের সম্পর্ক ছিল অবিশ্বাস, আস্থাহীনতা এবং অভিযোগ পাল্টা অভিযোগের। 1987 সালে প্রতিষ্ঠিত হয় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, যা পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাম ধারণ করে। এর 2 বছর পর 1989 সালে জন্ম নেয় বাংলাদেশ খেলাফত মজলিস। এই 2 দলই কওমি বা দেওবন্দি ধারার রাজনীতি করলেও তাদের পথ ছিল অনেকটাই ভিন্ন। বাংলাদেশ খেলাফত মজলিস দীর্ঘ সময় ধরে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় ও 20 দলীয় জোটের অংশ হয়ে জাতীয় রাজনীতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর খুব কাছাকাছি অবস্থান করেছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চিরকাল একলা চলার নীতি অবলম্বন করেছে
বিশেষ করে জামায়াতে ইসলামের মওদুদিবাদী আকীদা ও রাজনৈতিক দর্শনের সঙ্গে গভীর ধর্মীয় বিরোধ থাকার ফলে চরমোনাই পীর ও তার দল কখনোই জামায়াতের সঙ্গে কোনো জোটে যেতে রাজি হয়নি। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের দিকে তাকালে এই বিরোধের আগুনে ঘি ঢালার আসল রসদটি খুঁজে পাওয়া যায়। 2026 সালের নির্বাচনে জামায়াতে ইসলামী 68টি আসন পেয়ে বড় ধরনের শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। এমনকি খেলাফত মজলিসও তাদের ইতিহাসে প্রথমবারের মতো একটি সংসদীয় আসনে জয়ী হয়। কিন্তু চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন সারা দেশে চরম ভোট বিপর্যয়ের মুখে মাত্র একটি আসনে জয়লাভ করে। তবে পীর সাহেবের নিজের 3 ভাই নির্বাচনে পুরোপুরি পরাজিত হন। সমালোচকদের মতে এই চরম নির্বাচনী বিপর্যয় এবং দৃশ্যপট থেকে পিছিয়ে পড়ার আশঙ্কায় মুফতি ফয়জুল করিমকে বরিশালের মঞ্চে ওই অতি ক্ষুব্ধ বক্তব্য দিতে বাধ্য করেছিল। অন্যদিকে মাওলানা মামুনুল হকের সমালোচকদের মতে জামায়াতের কাছ থেকে রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যেই তিনি কওমি আলেম হয়েও জামায়াতের লেজুর বৃত্তি শুরু করেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান হয়েও জামায়াতের মুখপাত্রের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন। একদিকে রয়েছে 16 বছর ধরে সুবিধাজনক অবস্থানে থেকে কৌশলগত রাজনীতি করার অভিযোগ, অন্যদিকে রয়েছে নৈতিক বিতর্ক, ভুল রাজনৈতিক সিদ্ধান্ত এবং জোটে ফেরার অতীত। কেউ এখানে দুধে ধোয়া তুলসী পাতা নন। কিন্তু সবকিছুর পর দিন শেষে আজকের বাংলাদেশ কোন বাস্তবতার মুখোমুখি হয়েছে আমরা কি একটু ভাবছি? জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে মানুষ যখন আশা করেছিল বছরের পর বছর স্বৈরাচার ও জুলুমের বিরুদ্ধে লড়াই করা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এবার হয়তো একটি সুনির্দিষ্ট নীতি, ইনসাফ ও ঐক্যের কাঠামোর উপর দাঁড়িয়ে জাতিকে নতুন পথ দেখাবে, ঠিক তখনই তাদের এই নগ্ন কাদা ছড়াছড়ি সাধারণ মানুষকে চরমভাবে হতাশ করেছে।